বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 13 অধ্যায়ের 214 এবং 215 পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। 214 এবং 215 পৃষ্ঠায় আমরা জীবাশ্ম, সময় প্রবাহের সঙ্গে পৃথিবীর পরিবর্তন, ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন, ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের পরিবর্তন, ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর জীবজগৎ পরিবর্তন, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে যদি আমরা 214 পৃষ্ঠা নিয়ে আলোচনা করি, 214 পৃষ্ঠার প্রথমেই দেয়া আছে পারমিনারাইজড জীবাশ্ম। অনেক ক্ষেত্রে মৃত জীবের দেহে শক্ত অংশের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান বা ছিদ্র সমূহ খনিজ দ্বারা পূর্ণ হয়ে যায় এবং সেই জীবের দেহের আকার আকৃতি সংরক্ষণ করে। চিন্তা করো, এখানে বলা হচ্ছে মিনারালাইজড, অর্থ এর ভিতরে দেখো পারের পরে শব্দটাই রয়েছে মিনারেল। মিনারেল অর্থ পানি, আমরা জানি সাধারণ পানি বাহিত, তাই এটা বলা হচ্ছে। এখন দেখো, এটা পানির কারণে এমন ঘটনাটা ঘটে। মূলত অনেক বড় গাছের গুড়ি বা দেখা যাচ্ছে যে আগের দিনে ছিল উদ্ভিদের বড় অংশ, গাছের কাণ্ড, এগুলো যদি মাটির নিচে বা পাথরের নিচে চাপা পড়ে, পরবর্তীতে যে জীবাশ্ম হয় সেটাই আমাদের পারমিনারাইজড জীবাশ্ম। কখনো কখনো সেই খনিজ জীবের টিস্যুর উপাদান প্রতিস্থাপন করে ফেলে। টিস্যু বলতে বোঝাচ্ছে অনেকগুলো কোষ যখন একই রকম কাজ করে, সেই কোষগুলোকে বলা হয় টিস্যু। এরপরে বলা হচ্ছে কখনো কখনো সেই খনিজ জীবের টিস্যুর উপাদান প্রতিস্থাপন করে ফেলে, অর্থাৎ টিস্যুগুলো দেখতে যেমন আকৃতি ছিল, একটা গাছের গুড়ি যেমন আকৃতি ছিল, ওই মিনারেল পানির কিছু অংশ গিয়ে ওই যে গাছের গুড়ির মতো আকার ধারণ করে। পরবর্তীতে গাছটার দেখা যাচ্ছে নেই, কিন্তু সেই আকারের আকৃতির ধারাবাহিকতাটা থেকে গেছে, সেটাই জীবাশ্ম। এ ধরনের জীবাশ্মর একটি উদাহরণ হলো প্রস্তরীভূত গাছ। প্রস্তর শব্দের অর্থ পাথর, আর ভূত মানে পাথরের ভিতরে আছে এমন গাছের কথা বলা হচ্ছে। যেটা আমরা 13.6 চিত্রে দেখতে পারি, প্রস্তরীভূত বৃক্ষ। জীবাশ্ম আমাদের সামনে অতীতের জানালা খুলে দেয়। অতীতের জানালা খুলে দেয় মানে পেছনের দিনের আমাদের ইতিহাসটা আবার মনে করিয়ে দেয়। পূর্বের পৃথিবী কেমন ছিল, তখন কত বড় বড় বৃক্ষ পৃথিবীতে ছিল, সেই বর্ণনাগুলো আমরা জানতে পারি। জীবাশ্মের পর্যবেক্ষণ করে সেই জীবের গঠন ও তৎকালীন পরিবেশ সম্পর্কে জানা যায়। অতীতের পৃথিবী কেমন ছিল, এটা আমরা জীবাশ্ম নিয়ে গবেষণা করলে জানতে পারবো। যেমন সমুদ্র থেকে বহু দূরে কোথাও যদি মাটি বা পাথরের মাঝে সমুদ্রের জীবাশ্ম পাওয়া যায়, তাহলে খুব সহজে অনুমান করা যায় যে সেখানে এককালে সাগর বা মহাসাগর ছিল। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে মাটি হয়ে গেছে, মাটির অংশ ভরাট হয়ে গেছে, কিন্তু পূর্বে সেই স্থানে সাগর বা মহাসাগর ছিল, এমন হতে পারে। যেমন বাংলাদেশের সিলেট অঞ্চলের টেকেরহাট, আমরা যদি বাংলাদেশের মানচিত্রটা একবার দেখি, টেকেরহাট অঞ্চলটা আমরা দেখতে পাবো। সিলেটের যে টেকেরহাট অঞ্চলে প্রাপ্ত পাললিক শিলার বিভিন্ন ধরনের জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। অর্থাৎ সেই সামুদ্রিক কাঁকড়া, তারপরে কিসের পাওয়া যায়, শামুক, এই ধরনের সামুদ্রিক প্রাণী, এগুলোর জীবাশ্ম পাওয়া যায় টেকেরহাটে। কাজেই আমরা জানি এই এলাকাটি এক সময় সমুদ্রের নিচে ছিল, তাই সেই সমুদ্রের জীবাশ্মগুলো পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে আধুনিক রেডিও আইসোটোপ ডেটিং অর্থ খোঁজা এখানে, আর বা খুঁজে বের করা, আর এখানে রেডিও আইসোটোপ, এটা রেডিও আইসোটোপ অর্থ বড় তরঙ্গ বিশিষ্ট আইসোটোপ। এর মাধ্যমে পৃথিবীতে সেই জীবের অবস্থান, প্রকৃতি
সময় পর্যন্ত বের করা সম্ভব। বুঝতে পেরেছি আমরা আশা করি। এরপরে 13.4 সময় প্রবাহের সঙ্গে পৃথিবীর পরিবর্তন, অর্থাৎ সময়ের ধারাবাহিকতায় পৃথিবী কি রূপ থেকে কি রূপে এসেছে সেই পরিবর্তন সম্পর্কে আমরা এখন জানব। শিলার রেডিও আইসোটোপ ডেটিং ও অন্যান্য পদ্ধতি থেকে জানা যায় যে পৃথিবী সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে, যেটা আমরা বিলিয়ন দিয়ে বললে 4.6 বিলিয়ন বছর আগে। এই সময়কালে পৃথিবীতে প্রথম যে দুটি পরিবর্তন ঘটে তা হলো 1 পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন, 2 বায়ুমণ্ডলের উৎপত্তি ও পরিবর্তন। দেখো আমি তোমাদের পূর্বের লেকচারগুলোতে বলেছি যে পৃথিবী একসময় উত্তপ্ত ছিল এবং তখন পৃথিবীর ভিতরে এমন মাটি বা উদ্ভিদ প্রাণী এগুলোর অবস্থান ছিল না। এক কথায় পৃথিবী ছিল কি গ্যাসে ভরা। সেই গ্যাসগুলো পরবর্তীতে প্রচুর শীত ও শীতল হয় এবং বৃষ্টিপাত হওয়ার কারণে গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে গিয়ে অবস্থান করে এবং সেই জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে আমরা বিভিন্ন রকম গ্যাসের উপাদান পাই, যার মধ্যে সবচেয়ে বেশি ওজোন স্তরটা তৈরি হয় অক্সিজেন দিয়ে O3 আমরা জানি। ওজোন স্তরটা তৈরি হয় যেটা পৃথিবীকে কি করে ওই যে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়, এই ধরনের কথা আমরা জানি। তারপরে বলা হচ্ছে বইতে স্বাভাবিকভাবে এই দুটি পরিবর্তন কারণে যে তৃতীয় পরিবর্তনটি ঘটে তা হলো পৃথিবীর জীবজগতের পরিবর্তন, অর্থাৎ জীবজগতের পরিবর্তন পরে এসেছে। প্রথমে যে দুটো পরিবর্তন এসেছে সেটার মধ্যে প্রথমে ছিল কি পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত ছিল, অর্থাৎ সেখানে তরল ম্যাগমা ছিল, সেটা পরবর্তীতে কি হয় কঠিন ম্যাগমা অর্থাৎ শিলার রূপান্তরিত হয় এবং সেখান থেকে মাটি সৃষ্টি হয় এবং পরবর্তীতে আর একটা জিনিস পাওয়া গেছে কি পৃথিবীর বায়ুমণ্ডলের উৎপত্তি এবং বায়ুমণ্ডলটা বিভিন্ন স্তরে ভাগ হওয়া। আমরা জানি বায়ুমণ্ডল ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, এমন অনেক কয়েকটি ভাগে 5টি ভাগে ভাগ করা গেছে। তো এখানে তাপমণ্ডল আছে, মেসোমণ্ডল আছে, এগুলো স্তর সম্পর্কে যদি আমরা জানতে চাই জানতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে এগুলো কিন্তু দিনে দিনে হয়নি, একদিনে হয়নি, অনেকগুলো দিন লেগেছে এগুলো তৈরি হতে। পরবর্তীতে এটা যখন পরিবেশ জীবের বসবাসের উপযোগী হয় তখন পৃথিবী পৃষ্ঠে জীবজগতেরও পরিবর্তন আসে। এ 3টি পরিবর্তনের কথা নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো। 13.4.1 ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন। ভূতাত্ত্বিক সময়ের সাথে সে পৃথিবী পৃষ্ঠের কিভাবে পরিবর্তন হয়েছে সেটা এখানে আমরা জানতে পারবো। 460 কোটি বছর পূর্বে থেকে 57 কোটি বছর পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় প্রাক-ক্যাম্বিয়াম। আমরা এটা আপাতত একটা নাম মনে রাখবো, এই সময়টুকুকে আমাদের ভাগ করে দিচ্ছে প্রাক-ক্যাম্বিয়াম আকারে। ভূতাত্ত্বিক সময়সীমার প্রায় 85% সময় এ অংশের অন্তর্গত, মানে পুরো সময়টাই বলতে গেলে এই অন্তর্গত। প্রাক-ক্যাম্বিয়াম সময়কালে হেডিয়ান, আর্কিয়ান এবং প্রোটোজয়িক ইয়নে বা কল্পে ভাগ করা হয়েছে। এই ছিল 214 পৃষ্ঠা পর্যন্ত। আমরা 215 পৃষ্ঠায় এবার আলোচনায় যাব। 215 পৃষ্ঠার শুরুতে দেয়া আছে প্রাক-ক্যাম্বিয়াম সময়ের 3টি ইয়ন বা কল্পের মধ্যে হেডিয়ান সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে কম সময়কাল বিস্তৃত, অর্থাৎ হেডিয়ানটাই সবচেয়ে কম সময় লেগেছে। এটা বুঝতে আমাদের আরেকবার ওই সারণীটা দেখতে হবে যেটা আমাদের 208 পৃষ্ঠায় দেওয়া ছিল। 208 পৃষ্ঠায় দেওয়া ছিল আমাদের হেডিয়ান, আর্কিয়ান ও প্রোটোজয়িক। এটা যদি আমরা দেখি এখানে দেখতে পাই প্রোটোজয়িক 2500 বছর পর্যন্ত 3800 থেকে 2500 থেকে 3800 এবং হেডিয়ান 3800 থেকে 4600। 2500 থেকে 3800 মধ্যে আমরা পার্থক্য করলে 13 বছর এবং 1300 বছর এবং আর্কিয়ান থেকে হেডিয়ান যদি আমরা পার্থক্য করি তা 800 বছর এই পার্থক্য পাই। তাইলে আমরা দেখতে পাচ্ছি হেডিয়ানের সময়কালটা কম, তুলনামূলক আর্কিয়ান আরও কম, প্রোটোজয়িক আরও বেশি। এইভাবে আমাদের সময়কালগুলো ভাগ করা হয়েছে। পরবর্তীতে বইতে দেয়া আছে এ সময় মূলত পৃথিবীর গঠন প্রক্রিয়া চলমান ছিল, অর্থাৎ এই সময় পৃথিবী তার অস্তিত্ব লাভ করছিল, অর্থাৎ যে বর্তমান পৃথিবীর অস্তিত্ব লাভ করছিল। পৃথিবী তো আগেই ছিল, গ্যাসই অবস্থায় ছিল, সেটা থেকে পরিবর্তিত হয়ে জীবকুলের বসবাসের উপযোগী পরিবেশ তখন মাত্র সৃষ্টি হচ্ছিল, এমন আমরা বলতে পারি।
এরপরে বলা হয়েছে পৃথিবীর প্রাকৃতিক অবস্থা ছিল প্রাণ ধারণের জন্য সম্পূর্ণ প্রতিকূল। একদম শুরুতে যখন পৃথিবী গ্যাসীয় অবস্থায় ছিল বা পৃথিবী যখন ম্যাগমা বা আমরা পৃথিবীর কেন্দ্রে যেটা বলি যে তরল অংশ, এই ম্যাগমা অংশটুকু যখন পৃথিবীর মাঝে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তখন পৃথিবী বসবাসের প্রাণীকুলের জন্য সম্পূর্ণ প্রতিকূল অবস্থা। প্রতিকূল মানে বিরুদ্ধে যায় এমন অবস্থায় ছিল। অনুকূল মানে যখন সাপেক্ষে যায়, প্রতিকূল মানে যখন বিপরীত দিকে যায়। এখন বলা হয়েছে পৃথিবীর মহাকর্ষ কারণে অসংখ্য গ্রহাণু, ধূমকেতু এবং অন্যান্য ছোট বড় মহাজাগতিক বস্তু পৃথিবীতে আশ্রে পড়েছিল। এই ঘটনাটা দেখো, আমরা জানি পৃথিবীর কি আছে, অভিকর্ষ বল আর মহাকর্ষ বল আছে। আমরা জানি মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, কিন্তু অভিকর্ষ বল তুলনামূলক বেশি শক্তিশালী, অর্থাৎ মহাকর্ষ চেয়ে অভিকর্ষ বলের পরিমাণটা বেশি। এই অভিকর্ষ বলের কারণে পৃথিবী তার দিকে সবাইকে টানে। কেমন ভাবে টানে? নিজের দিকে, মানে কাছপানে টানে। এই সম্পর্কের কারণে বা এই শক্তির কারণে এবং এই যে আমাদের অভিকর্ষ শক্তির কারণে ধূমকেতু, তারপরে বিভিন্ন গ্রহাণু, মানে ছোট বড় গ্রহাণু এবং মহাজাগতিক বস্তু পৃথিবীতে সেই সময় আছড়ে পড়ে। এই কারণে পৃথিবীতে কিন্তু অন্যান্য পদার্থের পরিমাণও পাওয়া যায়, অনেক মৌলিক পদার্থ তখনও এসেছে পৃথিবীতে। পৃথিবীর বায়ুমণ্ডল ছিল মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। বায়ুমণ্ডলে যখন যে কথাটা বলছি গ্যাস ছিল, সে গ্যাস দুইটা ছিল, এক হাইড্রোজেন আর দুই হিলিয়াম। এক কথায় দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস কোথায় পাওয়া যায় বর্তমানেও? সবচেয়ে বেশি পরিমাণ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আছে সূর্যে, অর্থাৎ সূর্য থেকে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে এটা আমরা তাহলে খুব সহজেই বুঝতে পারছি। এরপরে বলা হয়েছে অক্সিজেন ছিল না বললেই চলে। আদি মহাসাগরেও এই কল্পের শেষ পর্যায়ে গঠিত হতে শুরু করে। অর্থাৎ মহাসাগর তৈরি হয় কি, যখন আমাদের হেডিয়ান এই সময়টা, ক্যাম্বিয়ামের হেডিয়ান সময়টা আমাদের শেষের দিকে যায়, তখন আমাদের মহাসাগরগুলো তৈরি হতে থাকে। ভূত্বকের প্রথম খনিজ শিলা এই সময় তৈরি হয়, অর্থাৎ তখন প্রথম ঠান্ডা পরিবেশ আসতে শুরু করে এবং হিমবাহের কারণে কি হয়, পানি বরফ জমে এবং পানি হয়, সেখান থেকে সাগর মহাসাগরের সৃষ্টি হয়। এরপর আসে আর্কিয়ান। আর্কিয়ান 400 কোটি বছর পূর্বে থেকে 250 কোটি বছর পূর্ব পর্যন্ত সময়কাল এর, এবং প্রোটোজোয়িক 250 কোটি বছর থেকে 54 কোটি বছর পূর্ব পর্যন্ত ইয়ন বা কল্প ছিল। এখন যদি আমি বলি 54 কোটি পর্বের পূর্ব পর্যন্ত কি ছিল, সেটা আবার আমাদের আসবে সেই ফোনোরোজাইক, 0 থেকে 54.1। আমি সময়কালটা আরেকবার বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। 0 থেকে 54.1 অর্থাৎ 54ই বলতে পারি আমরা, 54 বছর পর্যন্ত ফোনোরোজাইক। তারপরে 54 থেকে কত আমাদের 54 থেকে 250 বছর পর্যন্ত প্রোটোরোজাইক। তারপরে যদি আমরা 250 থেকে 400 কোটি বছর বলি, সেটা আর্কিয়ান। এবং 400 কোটি থেকে 460 পর্যন্ত বছরটাকে বলা হয় কি ছিল, হেডিয়ান। এই সময়টুকুর ভিতরে কিন্তু প্রাণীর অস্তিত্ব ছিল না। হেডিয়ানের আগে যে সময়গুলো ছিল তখন কিন্তু সমুদ্রও তৈরি হয়নি। সমুদ্র তৈরি হয়েছে সাথে সাথেই, কিন্তু সমুদ্রের প্রাণী তৈরি হয়নি, দীর্ঘদিন পরে সমুদ্রের প্রাণীগুলো তৈরি হয়েছে। তবে এটা আমরা খেয়াল রাখবো, স্থলভাগ না, আগে জলভাগে প্রাণী তৈরি হয়। এর পরবর্তীতে বলা হয়েছে প্রথম পাললিক শিলাও এ সময় গঠিত হয়, এর যেটা দিয়ে আমাদের পৃথিবীর বয়স নির্ণয় করা হয় এই ধরনের শিলাগুলো দিয়ে। প্রোটোরোজাইক কল্পে প্রথম প্লেট টেকটনিক চিহ্ন খুঁজে পাওয়া গেছে। এ সময় প্রথম বিশালাকার মহাদেশ এবং প্রথম মহাসাগর ভূত্বক গঠিত হয়। এরপর দেওয়া আছে 13.4.2 ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের পরিবর্তন। অর্থাৎ বায়ুমণ্ডলটা যে কিভাবে সৃষ্টি হয়েছে তার কিছুটা বর্ণনা আমরা এখান থেকে পাবো। আমরা দেখি কি দিয়েছে, ডি গ্যাসিং। আমরা বলি না অনেক সময় ডিহাইড্রোজেন, অর্থাৎ কি পানির ভাঙন, ঠিক এমনভাবে ডি গ্যাসিং মানে কি, মিশ্র গ্যাস ভেঙে আলাদা আলাদা হওয়া। ডি গ্যাসিং নামক এক প্রক্রিয়ায় পৃথিবীর অশ্বমণ্ডল থেকে জলীয় বাষ্প, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বিভিন্ন গ্যাস বের হয়ে এসে আদি বায়ুমণ্ডল তৈরি করে। তাহলে কোন গ্যাসগুলো করছে, গ্যাসগুলোর নাম আমরা যদি আরেকবার রিপিট করি,
জলীয় বাষ্প মানে পানি আছে এর ভিতরে, হাইড্রোজেন আর অক্সিজেন, সালফার ও নাইট্রোজেনের অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে। এমন বিভিন্ন গ্যাস বের হয়ে এসে আদি বায়ুমণ্ডল তৈরি করে, মানে পূর্বের বায়ুমণ্ডল, যা বর্তমান বায়ুমণ্ডল থেকে পার্থক্য আছে, কারণ পূর্বের বায়ুমণ্ডল প্রথমেই 5 স্তরে ভাগ হয় না, শুরুতে আগে বায়ুমণ্ডল তৈরি হয়, পরবর্তীতে স্তরীভূত হয়। এ পরবর্তীকালে সালোক সংশ্লেষণে সক্ষম সায়ানোব্যাকটেরিয়া আগমনের ফলে পর থেকে বায়ুমণ্ডলে অক্সিজেনের আগমন ঘটে, যা উদ্ভিদের পরিমাণ বৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে। এখন চিন্তা করো, আগে যখন অক্সিজেন ছিল না তখন কিন্তু উদ্ভিদ বা প্রাণীর পৃথিবীতে থাকার অনুপযোগী ছিল, কিন্তু যখন সায়ানোব্যাকটেরিয়ার কারণে অক্সিজেন পৃথিবীতে কি হলো, ভান্ডার হতে শুরু করা যায়। এক কথায় বলা যায় কি, পৃথিবীতে অক্সিজেন ছিল না, অক্সিজেনের অস্তিত্ব আসা শুরু হলো। এত পরিমাণ সবুজ পৃথিবী ছিল যে নিমেষে অল্প কয়েক বছর, 20 থেকে 30 বছরের ভিতরেই সায়ানোব্যাকটেরিয়া অক্সিজেনে ভরিয়ে ফেললো। অর্থাৎ বায়ুমণ্ডলের 21 ভাগ অক্সিজেন সেই সময়ই তৈরি হয়েছে, এবং আমরা জানি 76 ভাগ নাইট্রোজেন গ্যাস আছে, এবং অন্যান্য গ্যাসের পরিমাণ একটু কম আছে 1%, বাকি সব গ্যাস মিলে। তার ভিতরে আবার 0.03% কি আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এই সব গ্যাসগুলো মিলে বায়ুমণ্ডল তৈরি হয়। ওজোন স্তর তৈরি হবার পর সেটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং তার প্রভাবে পৃথিবী পৃষ্ঠকে রক্ষা করে। আমরা জানি বিকিরণ পদ্ধতি থেকে সূর্য থেকে তরঙ্গ আসে, আলোক রশ্মি আসে কিসে, পৃথিবীর ওপর, এবং এটি খুব দ্রুত আসার সময় সূর্যের ভিতরে রশ্মির ভিতরে থাকা বিভিন্ন রকম অতিবেগুনি রশ্মি, আলফা বিটা গামা রশ্মিগুলো পৃথিবীর ভিতর প্রবেশ করতে চায়, এবং অক্সিজেন দিয়ে যে আমাদের ওজোন স্তরে আছে, এটা ক্ষতিকর কোনো গ্যাস বা তরঙ্গ পৃথিবীর ভিতরে আসতে বাধা প্রদান করে। ওটা কি করে, ওইগুলোকে জ্বালিয়ে দেয়। অক্সিজেনের স্বভাব কি, নিজে জ্বলে এবং অন্যকেও জ্বালায়। অক্সিজেন গ্যাস সেটা জ্বালিয়ে দেয়, কারণ ওজোন স্তরে আছে O3, O2 মানে অক্সিজেন, O3 মানে ওজোন স্তরের গ্যাস অক্সিজেন, যেটা আরও ঘনীভূত, মানে প্রচুর পরিমাণে অক্সিজেন গ্যাস আছে। কিন্তু আমরা যে মানুষরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পৃথিবীতে বাড়াচ্ছে, যার কারণে ওজোন স্তর দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে দেখি, উল্লেখ্য ওজোন স্তরের ফলে সমুদ্র ছাড়াও স্থলভাগে নানান প্রজাতির প্রাণের বিচরণ ও বিকাশ ঘটতে থাকে। দেখো, যখন পৃথিবীতে অক্সিজেন প্রাপ্ত অনুযায়ী যার যতটুকু প্রয়োজন সবাই পাচ্ছে, তখন উদ্ভিদের বৃদ্ধিটা আরও দ্রুত হওয়া শুরু করলো। পৃথিবীর পানির উৎস হিসেবে মূলত পৃথিবীর আদি পর্যায়ে আঘাত করা ধূমকেতুকে চিহ্নিত করা হয়। তবে ভূপৃষ্ঠের গভীর থেকে প্রাপ্ত শিলা পরীক্ষা করে দেখা গেছে যে পৃথিবীর গরুমণ্ডলে উচ্চ তাপে ও চাপে বিশেষ অবস্থায় গলিত শিলার সঙ্গে পানি সংযুক্ত রয়েছে, যার পরিমাণ ভূপৃষ্ঠে প্রাপ্ত পানির তুলনায় অনেক বেশি। অর্থাৎ ভূপৃষ্ঠের পানির পরিমাণটা আমরা জানি খুবই কম। এটা আমাদের পরবর্তী অধ্যায়ে 14 অধ্যায়ে এই সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। এরপরে বলা হচ্ছে 13.4.3 ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবী জীবজগতের পরিবর্তন। পৃথিবীর জীবজগৎ তার পুরো ইতিহাস জুড়ে অসাধারণ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। প্রাচীনতম এককোষী জীব থেকে শুরু করে বর্তমান জটিল ইকোসিস্টেম পর্যন্ত যা আমরা আজ পর্যন্ত পর্যবেক্ষণ করি, সেগুলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে জীবন গঠনের একটি ক্রমাগত পরিবর্তন। এই পরিবর্তন ঘটনাটি বিবর্তন নামে পরিচিত। প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক প্রকরণ ও অভিযোজনের মতো প্রক্রিয়ার মাধ্যমে প্রজাতিগুলো বৈচিত্র্যময়ভাবে বিবর্তিত হয়েছে এবং কখনো কখনো বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ এই কথাটা আবার সেই পূর্বের কথায় আসে, এমন যে ইকোসিস্টেম অর্থাৎ একটা প্রাণীর ওপর আরেকটি প্রাণীর নির্ভরতা, বা একটা প্রাণী আরেকটা প্রাণীর ওপর ডিপেন্ডেবল থাকে। এইভাবে কিছু প্রাণী পৃথিবী থেকে সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু কিছু প্রাণী সংগ্রামের মাধ্যমে এখনো পর্যন্ত টিকে আছে।
এই ছিল 214 এবং 215 নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওটি সম্পর্কে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। এই ভিডিও এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।